গুড আফটারনুন স্টুডেন্টস। আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আচ্ছা, চলো পড়ায় ফেরা যাক। তো এখন আমরা পড়বো বাংলা ব্যাকরণ থেকে, মানে তোমাদের ভাষা পাঠ থেকে, তার প্রথম অধ্যায়টি। হুম, কি পড়বো সেটাতে পরে আসছি, হ্যাঁ। আচ্ছা, তার আগে একটু আলোচনা করে নেওয়া যাক, গল্প করে নেওয়া যাক। আচ্ছা, তোমরা বলো, তোমরা যে কথা বলো, এই কথাগুলো কি দিয়ে গঠিত হয় বলো তো? শব্দ। শব্দ পাশাপাশি বসে সেটা বাক্য তৈরি হয়, সেটা আমাদের কথার মাধ্যমে প্রকাশ পায়, তাই তো? তো ধরো আমি উদাহরণ দিচ্ছি যে আমরা এখন পড়ছি। হুম। তো এটা এই কথাটা কি হলো? শব্দ দিয়েই তৈরি হলো, তাই তো? আমরা এখন পড়ছি, এই তিনটি শব্দ বা তিনটি পদ দিয়ে কথাটা হলো, বাক্যটা হলো, তার ফলে তো আমরা কথাগুলো বলতে পারছি। তো এই যে এক একটা শব্দ, এগুলো কি তোমরা ভাঙতে পারবে? হ্যাঁ। তাহলে কি বলেছিলাম? আমরা এখন পড়ছি। আমরা এখন পড়ছি, আমরা শব্দটাকে ভাঙো তো দেখি। কি হবে? আম যুক্ত রা, আমরা। এখানে কয়টা দেখতে পাচ্ছি আমরা ভাগ? দুটো ভাগে ভাগ করতে পারছি আমরা। এখানে দুটো দল রয়েছে, তাই তো? দল তোমরা পড়েছিলে পঞ্চম শ্রেণীতে, মনে আছে তো? হ্যাঁ। তাহলে এই আমরা শব্দটাকে আমরা দুটো দলে ভাঙছি। তারপরে আমরা এখন পড়বো। এখন, এখন শব্দটাকে আমরা কয় ভাগে ভাঙছি? এখন দুটো দুটো দল পাচ্ছি, তাই তো? তারপর আসছে পড়ছি। পড় যুক্ত ছি, পড়ছি। দুটো ভাগে ভাঙতে পারছি আমরা শব্দটাকে। তো এই যে তোমরা একটা শব্দকে যেমন ভাঙতে পারছো, ঠিক এইরকমই এই ভাঙা ভাঙা অংশ দিয়ে বা ছোট ছোট টুকরো খণ্ডগুলো বা বর্ণগুলো মিলিয়ে আমরা শব্দ গঠনও করতে পারি, তাই তো? যে একটা শব্দকে যদি আমরা ভাঙতে পারি, অবশ্যই সেই শব্দটাকে গঠন করতে শিখতে হবে, তাই না? তো সেই রকম একটা শব্দ গঠন করার নিয়ম বা ভিত্তি আমরা আজকে শিখবো, যেটার কিছুটা অংশ তোমরা আগেও শিখেছিলে, তার পরবর্তী অংশটা এখন শিখবে। সেটি হলো সন্ধি। সন্ধি বিচ্ছেদ। বিচ্ছেদটা কিভাবে করব সেটাতে পরে আসছি। তো আমরা যে অধ্যায়টা আজকে পড়তে চলেছি সেটা সন্ধি, যেটার অধ্যায়টির নাম হলো বিসর্গ সন্ধি। কিন্তু বিসর্গ সন্ধিতে আসার আগে আমরা পুরো এর আগে তোমরা যেগুলো শিখেছিলে সন্ধি, সেগুলো সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করে নেব। তারপরে আমাদের মূল আলোচ্য বিষয় বিসর্গ সন্ধি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক। তাহলে আমাদের আগে জানতে হবে বলতে আমাদের মনে মনে করতে হবে আবার যে সন্ধি কি, তার কয়টা ভাগ, তাই না? সোজাসুজি বিসর্গ সন্ধিতে যাওয়ার আগে এগুলো তো আমাদের আরেকবার মনে করে নেওয়া দরকার, হ্যাঁ। তো সন্ধি কি? সন্ধি হলো বাংলা ব্যাকরণের শব্দ গঠনের একটি মাধ্যম। এই যে বললাম যে শব্দটাকে যেমন আমরা ভাঙতে পারি, তেমন তার গঠনও করতে হয়। তো ওই যে গঠন করার একটা মাধ্যম হলো এই সন্ধি। হুম, এর অর্থ কি? এর অর্থ হলো মিলন। কিসের মিলন? না, ধ্বনি বা বর্ণের মিলন, হ্যাঁ। দেখো তারপরে কি আছে? দুটি ধ্বনি মিলিয়ে একটি ধ্বনিতে পরিণত হওয়াকে বা দুই বর্ণের মিলনকে সন্ধি বলে। যে দুটো ধ্বনি বা দুটো বর্ণ, এদের এদের মিলনকে একসাথে যেটা বেরোবে সেটাই হলো সন্ধি। যেমন, বা দুটো দুটো ধ্বনি বা দুটো বর্ণ একসাথে মিলিয়ে একটা নতুন শব্দ তৈরি হবে, সেটা হলো সন্ধি। যেমন ধরো আহ সিংহাসন। সিংহাসন, আচ্ছা এটা বড় হয়ে যাচ্ছে, ছোট থেকে ছোট করে বলি। এখানে যেটা তুলে ধরেছি তোমাদের সামনে, সেটা হলো যথেষ্ট।
যথেষ্ট এটা মূল শব্দ, কিন্তু তার আগে শব্দটা ভাঙা ছিল, দেখো সেটা দিয়েই তারপরে আমরা শব্দটাকে গঠন করতে পেরেছি। যথা যুক্ত ইষ্ট, এই দুটো শব্দ, এই দুটো বর্ণ দুটোকে মিলিয়ে আমরা কি পাচ্ছি না, একটা নতুন শব্দ তৈরি করতে পারছি, তাই না? আরো কি হলো দেখো, সংক্ষেপে তৈরি হলো। হ্যাঁ, এটা একটা সন্ধির গুণ। যে যে শব্দগুলো আমরা, যে শব্দটা আমরা বলি বা দেখি, সেটার অনেকটা যদি বড়ও থাকে, সেটাকে আমরা কি করি না, সংক্ষেপে বলতে পারি। হুম, যেমন যথা যুক্ত ইষ্ট, তাহলে এই দুটো মিলিয়ে একটা নতুন শব্দ পাচ্ছি, সেটা কি না, যথেষ্ট। একটা ছোট শব্দ হয়ে গেল, তাই না? তো এই যে সন্ধি, তোমরা বুঝতে পারলে? সন্ধিটা আবার একবার মনে করানো হলো। তাহলে সন্ধি কি না, সন্ধি হলো একটা শব্দ গঠনের মাধ্যম, এবং এটা কি হয় না, দুটো ধ্বনি মিলিয়ে একটি ধ্বনিতে পরিণত, বা দুটো বর্ণ একসাথে তার মিলনকে বা দুটো বর্ণকে মিলিয়ে একটা নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সন্ধি বলে। ঠিক আছে? আচ্ছা, আর আমরা যে বিষয়টা পড়বো, যেটা বিসর্গ সন্ধি, সেটা সম্পর্কেও একটু বলে নেওয়া যাক। যে বিসর্গ সন্ধি হলো সন্ধিরই একটা ভাগ। হ্যাঁ, যেটা ব্যঞ্জন সন্ধির অন্তর্গত। বিসর্গের সঙ্গে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের মিলনের ফলে যে সন্ধি তৈরি হয়, তাকে বিসর্গ সন্ধি বলে। তো এই বিসর্গ সন্ধি যে ব্যঞ্জন সন্ধির অন্তর্গত, তার আগে তোমাদেরকে জানতে হবে ব্যঞ্জন সন্ধি কি বা স্বরসন্ধি কি। হ্যাঁ, অবশ্যই তোমরা জানো, কারণ এর আগে তোমরা পড়েছো। তো সেটাকে আর একবার মনে করে নেওয়া যাক, তাহলে তোমাদের এই বিসর্গ সন্ধিটা পড়তে আরো সুবিধা হবে। হুম, তো বিসর্গ সন্ধির একটা উদাহরণ এখানে তুলে দেওয়া আছে, যেটা হলো উনো যুক্ত আয়। এই দুটো বর্ণ মিলিয়ে একটা শব্দটি তৈরি হয়েছে, দেখো। যে পুনো, এটা একটা, আয় এটা একটা, দুটোকে মিলিয়ে একটা শব্দ গঠন হয়েছে, নতুন শব্দ, যেটা হলো পুনরায়। দেখো, এই জন্য একে বিসর্গ সন্ধি বলা হয়েছে, যে পুন, পয় হ্রস্ব দন্তান্ন, তারপর একটা বিসর্গ আছে, এটাই হলো বিসর্গ সন্ধি। ঠিক আছে? যে বিসর্গ সন্ধি মানে তার বিসর্গ থাকবে। হ্যাঁ, তাহলে চলো, বিসর্গ সন্ধি জানার আগে আমাদের, তার আগে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি বা সন্ধির আর কি কি ভাগ আছে সেই সম্পর্কে একবার মনে করে নেওয়া যাক। তারপরে আমরা বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করব পুরোপুরি ভাবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে আরো। এবার আসি সন্ধির প্রকারভেদ সম্পর্কে। সন্ধি সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায় বা তিনটি ভাগ ধরা হয়, যে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। আসলে সন্ধির দুটো ভাগ আছে, একটা হলো সংস্কৃত বা তৎসম সন্ধি, একটা হলো বাংলা সন্ধি। এই বাংলা সন্ধির দুটো ভাগ, একটা হলো স্বরসন্ধি, একটা হলো ব্যঞ্জন সন্ধি। আর তৎসম সন্ধি অর্থাৎ সংস্কৃত সন্ধির তিনটি ভাগ, সেটা হলো স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। তো এই সবটা মিলিয়ে সন্ধির সাধারণত এই তিনটি ভাগই সচরাচর ধরা হয়। হ্যাঁ, তো সেই তিনটি ভাগ কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। তো তোমাদের পাঠ্য আলোচনার বিষয় হলো, সেটা হলো বিসর্গ সন্ধি। তো তার আগে আমরা স্বরসন্ধি কি সেটা একটু জেনে নিই, এবং ব্যঞ্জন সন্ধি সম্পর্কেও আমরা একটু জেনে নিব, তাই তো? তাহলে তোমাদের কাছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি সম্পর্কে ধারণাটা আর একবার করে মনে পড়ে গেল। তো এইবারে আমরা বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে বিসর্গ সন্ধি কাকে বলবো? যে প্রথম শব্দের শেষে অবস্থিত বিসর্গের সঙ্গে পরের শব্দটির শুরুতে থাকা স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি যুক্ত হলে সন্ধির ফলে, বা ওই স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির মিলনের ফলে যে নতুন শব্দ সৃষ্টি হয় বা যে নতুন ধ্বনিতে রূপান্তরিত হয়, সেটাকে বিসর্গ সন্ধি বলে। আচ্ছা, বলে দিচ্ছি যেমন, তাহলে কি হচ্ছে,
প্রথম শব্দের শেষে অবস্থিত বিসর্গের সঙ্গে পরের শব্দটির শুরুতে থাকা স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি যুক্ত হয়, তাই তো? তাহলে দেখো নিচে উদাহরণ দেওয়া আছে যে পুরো যুক্ত কার। তো প্রথম শব্দটা কি? পুরো। দেখো প্রথম শব্দের শেষে বিসর্গটা অবস্থিত রয়েছে, তাই তো? এবার দেখো হলো, এবার তার পরের শব্দটার শুরুতে কি রয়েছে? কার। তাহলে শুরুটা হচ্ছে কা, তাই তো? তাহলে কাটা কি? ব্যঞ্জন ধ্বনি হচ্ছে। তাহলে দেখতেই পাচ্ছি আমরা যে প্রথম শব্দের শেষে অবস্থিত বিসর্গ, বিসর্গটা পরের শব্দের যে প্রথম যে ধ্বনিটা রয়েছে তার সঙ্গে সন্ধি হচ্ছে বা তার সঙ্গে মিলে যাচ্ছে, তাই না? তার ফলে একটা নতুন শব্দের সৃষ্টি হচ্ছে। তাহলে পুরো যুক্ত কার, এই পুরো বিসর্গটা কি হলো না, পরে কা এর সাথে মিশে গেল, গিয়ে একটা যে নতুন শব্দ তৈরি হলো সেটা হলো পুরস্কার। তো এই বিসর্গটা উঠে গেল, গিয়ে মিলে গিয়ে পরের শব্দের কারের সঙ্গে মিলে গিয়ে নতুন শব্দ তৈরি হলো পুরস্কার। সেখানে কিন্তু আর বিসর্গটা নেই। বুঝতে পেরেছো? এবারে চলো তার নিয়ম সম্পর্কে আমরা জানবো যে কিভাবে এই পরপর নিয়মগুলো হয়ে আসছে, কিভাবে আরো আমরা জানতে পারবো আরো কত রকম ভাবে এই বিসর্গ সন্ধি হয়। হ্যাঁ, তো বিসর্গ সন্ধির 6টি নিয়ম রয়েছে। কয়টি? 6টি নিয়ম রয়েছে, সেগুলো আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। দেখো যে আহ প্রথমেই সূত্র অনুযায়ী 6টা ভাগ করে দেখানো হবে। তো প্রথম সূত্র কি বলছে? যে বিসর্গ রূপান্তরিত হয়ে ও বা ওকার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে উদাহরণের মাধ্যমে বোঝাই, না হলে বুঝতে পারবে না। শিরো যুক্ত ধার্য। শিরো প্রথম শব্দটার শেষে দেখো বিসর্গ রয়েছে, তাই তো? এইবার পরের যে শব্দটা ধার্য, শুরুর ধা বা ধ, এটা কি? এটা ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ। তো এর সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ এই বিসর্গটা রূপান্তরিত হয়ে ওই ধয়ের সঙ্গে সন্ধি হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে? দুটো মিলে একটা শব্দটাই রূপান্তরিত হয়ে যাবে। তার ফলে কি তৈরি হলো? একটা নতুন শব্দ, যেটা হলো শিরোধার্য। তাহলে শিরো বিসর্গটা উঠে গেল, গিয়ে কি হলো? শিরোধার্য, এখানে যে রটা ছিল বিসর্গটা উঠে গিয়ে কি হয়ে গেল না ওকার হয়ে গেল। দেখো র ওকার হয়ে গেল, তাই না? তাহলে শিরো যুক্ত ধার্য কি হয়ে গেল? শিরোধার্য। তারপর আসছে মন যুক্ত রং। মন, মনর পরে দন্তান্ন এর পরে মানে প্রথম শব্দটার দন্তান্নর পরে কি দেখতে পাচ্ছি? বিসর্গ রয়েছে, তাই তো? মন হলো। তারপরে শব্দটা কি? রং। রং রং। তো রটা কি? শুরুতে ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ। তো এই যে বিসর্গটা রয়েছে প্রথম শব্দের শেষে, যে বিসর্গটা সেটা কিন্তু উঠে যাবে বা রূপান্তরিত হয়ে যাবে, গিয়ে কি হয়ে যাবে না ওকারে পরিবর্তন হয়ে যাবে। দেখো মনযুক্ত রং দুটো মিলিয়ে কি হচ্ছে? মনোরম। তো এখানে মন প্রথম শব্দটা ম দন্তান্ন বিসর্গ ছিল, শুধু দন্তান্ন বিসর্গ ছিল, কিন্তু সেটা রূপান্তরিত হয়ে গিয়ে কি হলো? দেখো ম দন্তের নয়কার হয়ে গেল, তাই তো? তাহলে মনোরম, ম দন্তের নয় বিসর্গটা উঠে দন্তের ন ওকার হয়ে গেল। তাহলে এই বিসর্গটা কি হলো? ওকারে রূপান্তরিত হয়ে গেল। হুম। তারপর অধ যুক্ত মুখ, এখানেও তাই ধ বিসর্গ রয়েছে প্রথম শব্দে, তো সেটা পরিবর্তন হচ্ছে পরের যে শব্দটা রয়েছে তার শুরু অধমুখ ময়ের সঙ্গে সন্ধি হয়ে যাচ্ছে। যাওয়ার ফলে কি হচ্ছে না ওই ধ বিসর্গটা বিসর্গ উঠে গিয়ে ধয়ের সাথে যুক্ত হয়ে ওকার হয়ে যাচ্ছে। দেখো তাহলে অধযুক্ত মুখ রূপান্তরিত হয়ে গিয়ে ওকার হয়ে কি হচ্ছে? অধমুখ। হ্যাঁ। তারপরে উদাহরণ যে মনযুক্ত পুত, মনপুত। তো এখানেও তাই মন ম দন্তন্য বিসর্গ,
তাহলে দন্তের নয়ের পরে বিসর্গ রয়েছে, তাহলে কি হয়ে যাবে খুব স্বাভাবিকভাবে পুত, পরের শব্দের শুরু পয়ের সঙ্গে সন্ধি হয়ে যাবে, যাওয়ার ফলে কি হবে প্রথম শব্দের শেষের বিসর্গ উঠে গিয়ে ওই দন্তান্বয়ের সাথে ওকারটা যুক্ত হয়ে যাবে, যাওয়ার ফলে নতুন শব্দ তৈরি হয়ে গেল, কি হলো মনোপুত। হ্যাঁ, তারপর আসছে তীর যুক্ত ধান, তিরোধান, তীর, এটাও তাই, রয়ের বিসর্গ উঠে গিয়ে কি হয়ে গেল রয়ের ওকার হয়ে গেল, ওকারে রূপান্তরিত হয়ে গেল, তাই তো? তাহলে প্রথম সূত্র আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, কি না বিসর্গটা রূপান্তরিত হয়ে ওকারে পরিবর্তন হয়ে যাবে বা রূপান্তরিত হয়ে নতুন শব্দ গঠন হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার আসছে সূত্র নম্বর 2, মানে নিয়ম, দ্বিতীয় নম্বর নিয়ম। এখানে কি বলছে যে বিসর্গটা রূপান্তরিত হয়ে দন্তেশ্ব, তালবস্য আর মধ্যাংশ হয়ে যাবে যুক্ত ব্যঞ্জন হিসেবে। তো প্রথমে কি বলেছিলাম যে বিসর্গ সন্ধিটা ব্যঞ্জন সন্ধির একটা অংশ, তাই না? তো দেখবে এখানে বেশিরভাগ সব শুরুটা ব্যঞ্জন সন্ধি, মানে প্রথম শব্দ আর দ্বিতীয় শব্দ দুটো ভাগ, মানে দুটো শব্দ মিলিয়ে তারপরে তো একটা শব্দ পাচ্ছি, মানে সন্ধি বিচ্ছেদে তো এটাই নিয়ম। তো ওই দ্বিতীয় শব্দটা সব বেশিরভাগ ব্যঞ্জন সন্ধিই হবে, এবং এবং তোমরাও তো জানো যে বিসর্গটা কোথায় অবস্থিত, যে ব্যঞ্জন ব্যঞ্জন ধ্বনিতেই অবস্থিত বা ব্যঞ্জন বর্ণে অবস্থিত, তাই তো? স্বরবর্ণে তো হয় না। তো সেই অনুযায়ী বিসর্গটাকে বা বিসর্গ সন্ধিটাকে ব্যঞ্জন সন্ধির অংশ বলা হয়ে থাকে। হ্যাঁ, তো চলো এই নিয়ম সম্পর্কে, মানে দ্বিতীয় নম্বর নিয়ম সম্পর্কে বা জানা যাক। তাহলে বিসর্গটা রূপান্তরিত হয়ে এখানে দন্তেশ্ব, তালবস্য আর মধ্যাংশতে রূপান্তরিত হয়ে যাবে। দেখা যাক কিভাবে। তো প্রথমে আসছে দন্তেশ্ব কিভাবে হবে দেখো, তীর যুক্ত কার। তো এখানে প্রথম শব্দের শেষে র বিসর্গ রয়েছে, তো এই বিসর্গটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে না পরের শব্দের শুরুতে কা বা ক ধ্বনি তার সঙ্গে সন্ধি হয়ে যাবে, হয়ে গিয়ে কি হচ্ছে না এই বিসর্গটা উঠে গিয়ে পরে যে শুরুতে ক ধ্বনিটা রয়েছে তার সঙ্গে কিভাবে সন্ধি হবে না তার সাথে মানে দন্তেশ্ব যুক্ত হয়ে যাবে। তাহলে কি দেখছি যে প্রথম শব্দের শেষে বিসর্গটা উঠে গিয়ে পরের শব্দের শুরুতে দন্তেশ্ব যুক্ত হয়ে রূপান্তরিত হয়ে নতুন শব্দ তৈরি হচ্ছে বা নতুন সন্ধি তৈরি হচ্ছে। কি তৈরি হলো, তাহলে তীর যুক্ত কার, রয়ের বিসর্গ উঠে গিয়ে তাহলে কিভাবে দন্তেশ্ব যুক্ত হলো, তীর যুক্ত কার হয়ে হলো তিরস্কার। তাহলে কি দন্তেশ্বটা দেখো কয়ের সাথে যুক্ত হয়েছে, দেখছো? হ্যাঁ, এবার পরের উদাহরণ দেখো, ভা যুক্ত কর। এখানেও ঠিক সেরকম ভা শেষে বিসর্গটা কি হয়ে যাচ্ছে পরের শব্দের করের কয়ের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, দন্তেশ্বর হিসাবে যুক্ত হয়ে যাচ্ছে, যে ভাইয়ের বিসর্গটা দন্তেশ্ব হয়ে পরের শব্দে শুরুর যে বর্ণটা বা ধ্বনিটা রয়েছে তার সাথে যুক্ত হয়ে গিয়ে রূপান্তরিত হয়ে একটা নতুন শব্দ বা নতুন ধ্বনি নতুন সন্ধি তৈরি করছে। তাহলে কি হয়ে গেল, ভাগ যুক্ত কর হলো ভাস্কর। তাহলে দন্তেশ্বটা মানে বিসর্গটা দন্তেশ্ব হয়ে কয়ের সাথেই যুক্ত হয়েছে। তারপর কি আসছে মনঃযুক্ত কামনা, এখানেও ঠিক তেমনই দন্তীন্য বিসর্গ, তো ওই বিসর্গটা উঠে গিয়ে তার পরিবর্তে কি হয়ে যাবে না দন্তেশ্ব হয়ে যাবে, দন্তেশ্বটা পরের শব্দের শুরুতে কয়ের সাথে যুক্ত হয়ে পুরো সন্ধিটাই রূপান্তরিত হয়ে একটা নতুন সন্ধি সৃষ্টি করছে। কি করছে, মনঃযুক্ত কামনা, নতুন সন্ধি কি হচ্ছে মনস্কামনা। দেখো মনর পরের বিসর্গটা কিন্তু নেই, বিসর্গটা কি হয়ে গেল পরের যে কামনার কয়ের সাথে বিসর্গটা দন্তেশ্ব হিসাবে যুক্ত হয়ে গিয়ে নতুন শব্দ হলো মনস্কামনা, তাই তো? তারপর আসছে আরো একটা উদাহরণ, যে স্বর
যুক্ত বর্ণে স্বর প্রথম শব্দের শেষে বিসর্গটা উঠে গিয়ে তাহলে কি হয়ে যাবে, পরের শব্দের শুরুর বর্ণের সাথে বা ধ্বনির সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, সরস্বতী। তাই তো, বয়ের সাথে দন্তের স্বটা যুক্ত হলে কি হয়ে যাবে, দন্তের শয় বয়। তাহলে দন্তের শয় বয় তয় দীর্ঘই হয়ে গেল। তাহলে সরস্বতী বিসর্গটা উঠে গিয়ে পরের শব্দের শুরুর ধ্বনিটার সঙ্গে যুক্ত হয়ে গিয়ে রূপান্তরিত হয়ে একটা নতুন শব্দ তৈরি করেছে বা নতুন সন্ধি তৈরি করেছে, যে সরস্বতী। এখানেও আর বিসর্গটা নেই বা পরের শব্দের শুরুর বটা দন্তের স যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো বিসর্গটা রূপান্তরিত হয়ে কিভাবে দন্তের সাথে দন্তের স যুক্ত হয়ে রূপান্তরিত হয়েছে, তাই তো। এবার পড়বো বা শিখবো যে বিসর্গটা রূপান্তরিত হয়ে কিভাবে তালবেশ যুক্ত হয় বা তালবেশ সাথে কিভাবে হয়। তাহলে দেখছি প্রথম উদাহরণ কি আছে, নি যুক্ত চয়। তো এই নি একইভাবে এই বিসর্গটা উঠে গিয়ে কি হয়ে যাবে না, পরের যে শব্দ মানে বিচ্ছেদের পরের যে শব্দ তার শুরুর যে বর্ণ বা ধ্বনি তার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, তাই তো। দেখো নিশ্চয়, নি বিসর্গটা যুক্ত হয়ে যাচ্ছে চয়ের সঙ্গে তালবেশ্ব রূপে। তাহলে চয়ের সঙ্গে তালবেশ্ব যুক্ত করলে কি হয়ে যাচ্ছে, তালবেশ শয় চয়। তাহলে কি হলো, নি যুক্ত চয়, নিশ্চয়। চয়ের সাথে তালবেশটা যুক্ত হয়ে যাচ্ছে, বিসর্গটা নেই। পরে দেখছি নিশ্চেষ্টা, এখানেও তাই বিসর্গটা উঠে গিয়ে কি হয়ে যাবে, তালবের সাথে রূপান্তরিত হয়ে পরের শব্দের শুরুতে বর্ণের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, যে চয়ের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। নিশ্চেষ্টা, তাহলে কি হয়ে যাবে, নিশ্চেষ্টা। এই বিসর্গটা কিন্তু থাকছে না, দেখো বিসর্গটা উঠে গিয়ে কি হয়ে গেল, চয়ের সাথে তালব্যস্যটা যুক্ত হয়ে গেল। তারপরে দেখো নব, নভ যুক্ত চর। নভ, ভয়ের মানে প্রথম শব্দের শেষে বিসর্গ রয়েছে, সেই বিসর্গটা উঠে গিয়ে বা রূপান্তরিত হয়ে পরের শব্দের শুরুতে যে চরের শুরু অর্থাৎ চয়ের সাথে যুক্ত হয়ে যাচ্ছে তালব্যস্যটা। এখানে ভুল করে দন্তের স হয়ে গেছে। আচ্ছা, তোমরা একটু দেখে নিও। তাহলে এই নভস্বর বানান হলো দন্তের ন ভ, তালব্যস্বয় চয় র। ঠিক আছে, তো তাহলে কি হচ্ছে, নভ যুক্ত চর বিসর্গটা উঠে গিয়ে তালব্যস্য হয়ে চয়ের সাথে যুক্ত হবে। তাহলে কি হবে, নভশ্চর। আরো একবার বলছি, নভশ্চর বানানটা ভুল করে দন্তের স হয়েছে। নভশ্চর বানান দন্তের ন ভ, তালব্যস্বয় চয় র। ঠিক আছে, তালব্যস্য যুক্ত হবে এখানে। আচ্ছা, এটা হলো তালব্যস্য কিভাবে যুক্ত হয়। তারপর আসছে বিসর্গটা রূপান্তরিত হয়ে মূর্ধন্য কিভাবে হয়। কি হচ্ছে, নিষ্ঠুর, সেটাকে আমরা কিভাবে ভাঙছি, নি যুক্ত ঠুর। এখানে দেখো বিসর্গটা কি হচ্ছে না, পরের শব্দের শুরু ঠয়ের সাথে মধ্যাংশ রূপে যুক্ত হয়ে যাচ্ছে বা যুক্ত ব্যঞ্জন তৈরি হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে বিসর্গটা উঠে মধ্যাংশ যুক্ত হলে কি হচ্ছে, নতুন শব্দ না, নিষ্ঠুর। তারপর আসছে নিহ যুক্ত কাম। এখানেও তাই একই রকম, বিসর্গটা পরিবর্তন হয়ে বা রূপান্তরিত হয়ে পরের শব্দের শুরু অর্থাৎ ক বা কা ধ্বনির সাথে যুক্ত হয়ে যাবে মধ্যাংশ রূপে। কি হয়ে যাবে, একটা যুক্ত ব্যঞ্জন হয়ে যাবে। মধ্যাংশটা কয়ের সাথে যুক্ত হলে একটা যুক্ত ব্যঞ্জন হয়ে যাবে, এবং এটা কি হচ্ছে, তার ফলে একটা রূপান্তরিত হয়ে একটা নতুন শব্দ তৈরি হচ্ছে, তাই তো। তাহলে নিযুক্ত কাম কি হলো, নিষ্কাম। বিসর্গটা রূপান্তরিত হয়ে পেটকাটা মধ্যাহ্ন কয়ের সাথে যুক্ত হয়ে নিষ্কাম হয়ে যাচ্ছে। তারপর আসছে দুঃ যুক্ত কর, কি হচ্ছে, দুষ্কর। দুঃ যুক্ত কর, বিসর্গটা উঠে গিয়ে কি হচ্ছে না, পরে কয়ের সঙ্গে মধ্যাহ্নস্বরটা যুক্ত হয়ে যাচ্ছে, তার ফলে নতুন শব্দ যেটা হচ্ছে সেটা হলো দুষ্কর। এখানে বিসর্গটা থাকছে না, বিসর্গটা কি হচ্ছে, কয়ের সাথে যুক্ত হয়ে গিয়ে শব্দটা রূপান্তরিত হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে নিযুক্ত কৃতি, কি হবে,
তোমরাও বলো। নি যুক্ত কৃতি বিসর্গ উঠে গিয়ে কি হবে? ক এর সাথে যুক্ত হয়ে গিয়ে মানে মধ্যাহ্নস্য হয়ে যুক্ত হয়ে যাবে তার সাথে। তাহলে কি হবে? নিযুক্ত কৃতি নিষ্কৃতি। তারপর আসছে চতুযুক্ত পদ। কি হবে? খুবই সাধারণভাবে তোমরা এতক্ষণ দেখছো। তাহলে কি হবে? চতুযুক্ত পদ। বাহ, এই তো উত্তর দিচ্ছ। চতুযুক্ত পদ চতুষ্পদ। এখানে তয় হ্রস্বয়ের পরে যে বিসর্গটা রয়েছে সেটা কি হচ্ছে? রূপান্তরিত হয়ে পরের শব্দে শুরু পয়ের সাথে যুক্ত হয়ে একটা নতুন শব্দ বা নতুন সন্ধি তৈরি হচ্ছে, যেটা হলো চতুষ্পদ। ঠিক আছে? তাহলে 2 নম্বর নিয়ম সম্পর্কে তোমরা শিখলে। আশা করছি এর মধ্যে কোনো বুঝতে অসুবিধা হয়নি তোমাদের। যদিও বুঝতে হয় অসুবিধা হয় আমাকে বলতে পারো নির্দ্বিধায়। হ্যাঁ, এবার চলো তৃতীয় নম্বর নিয়ম বা তৃতীয় নম্বর সূত্র। আচ্ছা, তৃতীয় নম্বর সূত্রতে আমরা কি দেখতে পাচ্ছি? যে এখানে ওই বিসর্গটা রতে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক আছে? কিভাবে হবে? না, অন্তঃযুক্ত আত্মা। এখানে প্রথম বিচ্ছেদের প্রথম শব্দর শেষে রয়েছে বিসর্গটা অন্তঃ। তো এই বিসর্গটা রূপান্তরিত হয়ে কি হবে? পরের শব্দের শুরুতে ওই আটার সাথে যুক্ত হয়ে যাবে। রূপান্তরিত হয়ে কি হয়ে যাবে? না, র যুক্ত হয়ে যাবে। তাহলে র যুক্ত হলে কি হয়ে যাবে? রা। তাহলে কি হচ্ছে? অন্তঃযুক্ত আত্মা কি হয়ে যাচ্ছে? অন্তরাত্মা। আটা উঠে রা হয়ে গেল। তাহলে আয়ের জায়গায় র আকার হয়ে গেল। যেহেতু আছে তাই জন্য র আকার হলো। তাহলে বুঝতে পেরেছো? বিসর্গটা উঠে গিয়ে পরের শব্দের শুরুর সঙ্গে সন্ধি করে রূপান্তরিত হয়ে রা হয়ে নতুন শব্দ কি হলো? না, অন্তরাত্মা। তারপর আসছে নিযুক্ত আনন্দ। কি হচ্ছে? নি এর এই বিসর্গটা উঠে গিয়ে রূপান্তরিত হয়ে প্রথম পরের মানে দ্বিতীয় শব্দের শুরুর যে ধ্বনি বা বর্ণ রয়েছে তার সাথে সন্ধি হয়ে বা মিলে কি হয়ে যাচ্ছে? না, আনন্দ। আনন্দের আটা কি হয়ে যাচ্ছে? রা। অর্থাৎ র যুক্ত আকার রা হয়ে যাচ্ছে। তাহলে কি হলো? নিযুক্ত আনন্দ নিরানন্দ। এখানে বিসর্গটা থাকছে না, আটাও থাকছে না। কি হয়ে যাচ্ছে? বিসর্গটা আয়ের সঙ্গে মিলে সেখানে নতুন সন্ধি করে রা হয়ে যাচ্ছে। তার ফলে কি হলো? নতুন শব্দটা নিরানন্দ। তাই তো? আচ্ছা, তারপরে আসছে নিহ যুক্ত ইহ। এই নিহ বিসর্গটা উঠে গিয়ে পরের শব্দের শুরুতে যে দীর্ঘই রয়েছে সেটা কি হয়ে যাবে? রতে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু দীর্ঘই রয়েছে তাহলে রটা কি হয়ে যাবে? র দীর্ঘই হয়ে যাবে। তাহলে নিযুক্ত ইহ নতুন শব্দ কি হচ্ছে? নিরীহ। নিরীহ। বিসর্গও থাকছে না, আর দীর্ঘের সঙ্গে রটা যুক্ত হয়ে যাচ্ছে নিরীহ। তারপর আসছে দুঃযুক্ত আত্মা। কি হচ্ছে? এটাও তাই একই রকম ভাবে বিসর্গটা রূপান্তরিত হয়ে পরের শব্দের শুরুর ধ্বনির সাথে যুক্ত হয়ে রা হয়ে যাচ্ছে। তাহলে দুঃখ যুক্ত রাত্তা কি হয়ে যাবে? মানে রাত্তা বলতে এজন্যই বলছি যে আটা যদি রূপান্তরিত হয়ে রা হয়ে যায় তখন সেটাকে তো রাত্তাই ধরা হবে। তো তাহলে কি হয়ে যাবে? দুঃখ যুক্ত রাত্তা বা দুঃযুক্ত আত্মা আসলে তাহলে রূপান্তরিত হয়ে যাচ্ছে দুরাত্মা। তারপরে আসছে নিযুক্ত আকার। এখানেও তাই একই রকম ভাবে বিসর্গটা উঠে গিয়ে কি হচ্ছে? পরের শব্দের শুরুর বর্ণ বা ধ্বনির সঙ্গে মিলে গিয়ে বা সন্ধি হয়ে রতে রূপান্তরিত হচ্ছে। তাই তো? তো যেহেতু আকার তাই র আয়ের সাথে যুক্ত হয়ে যাচ্ছে রাকার। তাহলে নিযুক্ত আকার দিয়ে নতুন শব্দ কি হচ্ছে? নিরাকার। ঠিক আছে? বুঝতে পেরেছো তৃতীয় নম্বর সূত্র বা তৃতীয় নম্বর নিয়ম? কি হয়ে যাচ্ছে? এখানে বিসর্গটা রূপান্তরিত হয়ে র হয়ে যাচ্ছে। এবার আসছে 4 নম্বর সূত্র। 4 নম্বর সূত্রতে আমরা কি দেখছি? যে বিসর্গটা রূপান্তরিত হয়ে রেফ হয়। কিভাবে হয়? দেখো,
দুঃ উদাহরণে দেখো, দুঃ যুক্ত দান্ত। তো এখানে এই বিসর্গটা রূপান্তরিত হয়ে কি হচ্ছে, পরের শব্দের শুরু দয়ের সাথে রেফ আকারে যুক্ত হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে কি হয়ে যাচ্ছে, দুঃ যুক্ত দান্ত রূপান্তরিত হয়ে নতুন সন্ধি তৈরি হচ্ছে দুর্দান্ত। তারপর আসছে নিঃ যুক্ত লোভ। তো এই বিসর্গ একইভাবে প্রথম শব্দের শেষে যে বিসর্গটা রয়েছে, এই বিসর্গটা পরের শব্দের শুরুর যে ধ্বনি বা বর্ণ তার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে বা রূপান্তরিত হয়ে তার সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে বিসর্গটা রূপান্তরিত হয়ে লয়ের সঙ্গে রেফ আকারে যুক্ত হচ্ছে। তার ফলে কি হচ্ছে, নিযুক্ত লোভ, নির্লোভ। রেফ আকারে যুক্ত হয়ে যাচ্ছে। তারপর আসছে অন্তযুক্ত গত। অন্তযুক্ত গত, এখানেও একইভাবে কি হচ্ছে, বিসর্গটা উঠে গিয়ে পরের শব্দের শুরু গয়ের সাথে রূপান্তরিত হয়ে তার সঙ্গে রেফ আকারে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, অন্তযুক্ত গত, অন্তর্গত। বিসর্গটা গয়ের সঙ্গে রেফ আকারে যুক্ত হয়ে বা রূপান্তরিত হয়ে একটা নতুন সন্ধি কি তৈরি করলো না, অন্তর্গত। দেখো গয়ের সাথেই রেফটা যুক্ত হয়েছে। আচ্ছা, তারপরে আসছে উদাহরণ আরো একটা, যে নিযুক্ত নয়। তো এই বিসর্গটাও প্রথম শব্দের শেষের বিসর্গটাও পরের শব্দের শুরুর বর্ণ বা ধ্বনির সঙ্গে রূপান্তরিত হয়ে যুক্ত হয়ে কি যুক্ত হচ্ছে, রেফ আকারে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে কি হলো, নিযুক্ত নয় কি তৈরি হয়ে যাচ্ছে, নির্ণয়। এখানে বিসর্গটা দন্তান্বয়ের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এবং দন্তান্বটাও মূর্ধন্য হয়ে যাচ্ছে। তাহলে নিযুক্ত নয়, নয়ের সঙ্গে রেফ আকারে যুক্ত হয়ে যাচ্ছে, হয়ে গেল নির্ণয়। তারপর আরো একটা, যে পুনঃযুক্ত বার, কি হবে, বিসর্গটা উঠে গিয়ে পরের শব্দের শুরুর ধ্বনি বা বর্ণের সঙ্গে রূপান্তরিত হয়ে রেফ আকারে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে কি হলো, পুনঃযুক্ত বার, পুনর্বার হয়ে গেল নতুন নতুন সন্ধি। তারপর আসছে আর একটা, জ্যোতিযুক্ত বিজ্ঞান। তো এই জ্যোতি শেষের বিসর্গটা, মানে প্রথম শব্দের শেষের বিসর্গটা পরের শব্দের শুরুর ধ্বনি বা বর্ণের সঙ্গে রূপান্তরিত হয়ে যুক্ত ব্যঞ্জন হিসাবে যুক্ত হয়ে যাচ্ছে, তাই তো? দেখো, তাহলে বিসর্গটা কার সঙ্গে যুক্ত হচ্ছে, বয়ের সঙ্গে রেফ আকারে যুক্ত হয়ে তাহলে কি তৈরি হলো, নতুন সন্ধি বা নতুন শব্দ, যে জ্যোতিযুক্ত বিজ্ঞান হয়ে যাচ্ছে জ্যোতির্বিজ্ঞান। তাই তো? বুঝতে পেরেছো সবাই, যে বিসর্গটা রেফ আকারেও রূপান্তরিত হয়। ঠিক আছে, এবার আসছে 5 নম্বর সূত্র। আচ্ছা, 5 নম্বর সূত্রে আমরা কি শিখবো, যে বিসর্গটা লুপ্ত হয়ে যায়। হ্যাঁ, তাহলে দেখবো উদাহরণ আগে দেখো, সেটা দিয়েই তোমরা বুঝতে পারবে। কি দেখছো, অত যুক্ত এব, তাই তো? দেখো, প্রথম শব্দের শেষের যে বিসর্গটা কি হয়ে যাবে না, লুপ্ত হয়ে যাবে। এটা আর কারোর সঙ্গে যুক্ত হওয়ার বিষয় নেই, হ্যাঁ, বা রূপান্তরিত হওয়ার কিছু নেই। কি হয়ে যাবে না, প্রথম শব্দের শেষের বিসর্গটা শুধু লুপ্ত হয়ে যাবে। হ্যাঁ, তাহলে অতযুক্ত এ বিসর্গ উঠে গিয়ে কি হয়ে যাচ্ছে, অতএব। তারপর দেখো আরো একটা উদাহরণ, যে নিযুক্ত স্তব্ধ। নিহের বিসর্গটাও কি হয়ে যাবে, লুপ্ত হয়ে যাবে। যাওয়ার পরে একটা নতুন সন্ধি তৈরি হবে, সেটা হলো কি, নিস্তব্ধ। বিসর্গটা লুপ্ত হয়ে যাচ্ছে। তারপর আছে সদ্য যুক্ত উদ্ভূত। এখানেও বিসর্গটা, প্রথম শব্দের শুরুর বিসর্গটা লুপ্ত হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, দেখো কি তৈরি হলো না, সদ্যোদ্ভূত। সেখানে বিসর্গটা এখানে নেই, বিসর্গটা কি হলো, লুপ্ত হয়ে গেল, তাই তো? তাহলে 5 নম্বর সূত্র তোমরা বুঝতে পেরেছো। এবার আসছে 6 নম্বর সূত্র। কি বলছে না, বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনি দীর্ঘ হয়ে যায়, অর্থাৎ দীর্ঘই বা দীর্ঘ হয়ে যায়। কিভাবে, চলো দেখে নেওয়া যাক। দেখো, উদাহরণের প্রথমটা কি লেখা আছে, নিযুক্ত রব। তাহলে প্রথম শব্দ
কি আসছে নি। এর বিসর্গটা লুপ্ত হয়ে গিয়ে কি হয়ে যাবে না স্বরধ্বনি, অর্থাৎ আগের স্বরধ্বনি বলতে কি বোঝাচ্ছে, দন্ত্যের আগে দন্ত্যের সাথে কি যুক্ত হয়ে আছে, হর্ষই যুক্ত হয়ে আছে। হর্ষইটা কি স্বরধ্বনি। তো সেই স্বরধ্বনিটা রূপান্তরিত হয়ে কি হয়ে যাবে না বিসর্গর পরিবর্তে ওটা দীর্ঘই হয়ে যাবে, তাই তো। তাহলে কি হচ্ছে নিঃ যুক্ত রব, তাহলে এই বিসর্গটা লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিটা দীর্ঘ হয়ে গিয়ে হয়ে যাচ্ছে নীরব। নিঃ যুক্ত রব হয়ে যাচ্ছে নীরব। তারপর আসছে নিঃ যুক্ত রস, এটাও তাই একইভাবে বিসর্গটা লুপ্ত হয়ে গিয়ে আগের স্বরধ্বনি হর্ষইটা কি হয়ে যাচ্ছে দীর্ঘ হয়ে যাবে, অর্থাৎ দীর্ঘই যুক্ত হয়ে যাবে। তাহলে নিঃ যুক্ত রস হয়ে যাচ্ছে নিরস, দন্তে ন দীর্ঘই রদন্তস্য, মানে দীর্ঘই হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে চক্ষু যুক্ত রোগ, তাই তো। চক্ষু বিসর্গ শেষে লুপ্ত হয়ে কি হয়ে যাচ্ছে, ক্ষীয়র যে হর্ষও রয়েছে, হর্ষটা কি হয়ে যাবে দীর্ঘ হয়ে যাবে, অর্থাৎ দীর্ঘ দীর্ঘ যুক্ত হবে। হর্ষের বদলে হর্ষটা বিসর্গটা লুপ্ত হয়ে হর্ষটা দীর্ঘ হয়ে যাবে। তাহলে কি হয়ে যাচ্ছে, চক্ষু যুক্ত রোগ, চ ক্ষীয় হর্ষ রয়েছে, সেটা হয়ে যাবে চ ক্ষীয় দীর্ঘ, চক্ষু রোগ। তারপর আসছে নিযুক্ত রন্ধ্র, এটাও ঠিক একইভাবে বিসর্গটা লুপ্ত হয়ে গিয়ে আগে স্বরধ্বনিটা দীর্ঘ হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, নিহ রয়েছে মানে নিহ দন্তের নয় রস্বই রয়েছে, তাহলে সেটা হয়ে যাবে দন্তের ন দীর্ঘই। নিরন্ধ্র, নিযুক্ত রন্ধ্র কি আছে হয়ে যাবে নিরন্ধ্র, বিসর্গটা উঠে গিয়ে হর্ষইটা দীর্ঘই হয়ে গেল, তাই না। তারপর আসছে নিযুক্ত রোগ, এটাও একইভাবে বিসর্গটা লুপ্ত হয়ে গিয়ে হর্ষইটা দীর্ঘই হয়ে গেল। দেখো নিযুক্ত রোগ, এখানে হর্ষই রয়েছে কিন্তু হয়ে গেল যে নতুন সন্ধিটা তৈরি হলো সেটা হয়ে গেল নিরোগ দন্তেন দীর্ঘই রকর্গ, দীর্ঘ হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছো তোমরা সূত্র সম্পর্কে। এটা আরো একটা সূত্র, যেটাকে 6টা নিয়মের মধ্যে ধরা হয় না, তবু নিয়ম তো মানে সূত্রই, সেই জন্য 7 নম্বর সূত্র হিসেবেই তোমাদের সামনে তুলে ধরেছি। তো চলো দেখে নেওয়া যাক এখানে কি বলছে। 7 নম্বর সূত্র কি, যে বিসর্গ রূপান্তরিত না হয়ে একই থেকে যায়, এটার কোনো রূপান্তরিত হয় না। তো কি, দেখো উদাহরণের সাহায্যে আমরা বুঝে নিবো আরো ভালোভাবে। যে অন্তযুক্ত পূর্ব, দেখো এখানে বিসর্গটা রূপান্তরিত হচ্ছে না, কি যেমনটা তেমনই থেকে যাচ্ছে। এমনকি তার কোনো বানান অর্থাৎ বানানও কোনো রূপান্তর হচ্ছে না। তো অন্তযুক্ত পূর্ব একইভাবে থেকে গেল অন্তযুক্ত অন্তঃপুর, এখানে বিসর্গ রূপান্তরিত হচ্ছে না বা লুপ্ত হচ্ছে না। এই যে আমরা 6টা নিয়ম পড়ে এসেছি মেন যেগুলো, সেগুলো কি হয়েছে, যে বিসর্গ কখনো রূপান্তরিত হয়েছে, রূপান্তরিত হয়ে কখনো ওকার হয়েছে, কখনো দন্তেস্ব তালবস্য মূর্ধন্য হয়েছে, আবার কখনো রেফ হয়ে যুক্ত হয়েছে, তাই না, বা র হয়ে যুক্ত হয়েছে, আবার কোথাও দেখেছি আমরা বিসর্গটা লুপ্ত হয়ে গেছে, তাই তো। কিন্তু এইখানে কি, যে কোনো রূপান্তরিত হবে না বা কোনো বানানেরও কোনো রূপান্তর হবে না। তো কি হয়ে থাকছে দেখো, তাহলে অন্তঃযুক্ত পুর বিসর্গটা বিসর্গই থেকে যাচ্ছে, অন্তঃযুক্ত পুর অন্তঃপুর। তারপর আসছে প্রাতঃযুক্ত কাল, তো এই এই বিসর্গটাও রূপান্তরিত হচ্ছে না, দেখো প্রাতঃ কাল থেকে যাচ্ছে। তারপর দেখছি দুঃযুক্ত সাধ্য, কি আসছে দুঃসাধ্য, এখানেও বিসর্গটা লুপ্ত হচ্ছে না বা রূপান্তরও হচ্ছে না, যেমনটা তেমনটাই থেকে যাচ্ছে। তারপর আসছে দুঃযুক্ত সাহস, কি হচ্ছে দুঃসাহস, বিসর্গটা থেকে যাচ্ছে দুঃসাহস। এটা কোনো রূপান্তরই হলো না। ঠিক আছে, তাও তোমাদের এটা জেনে রাখা দরকার, সেজন্যই তুলে ধরা হলো আর কি, তোমাদের পাঠ্য বইতেও রয়েছে। আচ্ছা, তাহলে তোমরা এই যে সমস্ত সূত্র সম্পর্কে শিখলে বা বিসর্গ সন্ধি কি সেটা জানলে ভালোভাবে বিস্তারিত ভাবে, তো আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবং যদি না বুঝতে পারো আমাকে কিন্তু অবশ্যই করে পরের ক্লাসে আমাকে নির্দ্বিধায় জানাতে পারো, যেখানে বুঝতে পারিনি বা এই নিয়মটা আমাকে আরেকবার বলে দিন, আমি নিঃসংকোচে বলে দেবো, ঠিক আছে।
তো এবারে এই সমস্ত যেটা আলোচনা হলো বা যেগুলো পড়লাম আমরা শিখলাম, সেটা থেকে তোমাদের জন্য কিছু প্রশ্ন তৈরি করা হয়েছে, সেগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এবং অবশ্যই করে নিয়ে আসবে। আমি সেগুলো দেখতে চাই যে তোমরা কতটা শিখেছো। করবে তো? হ্যাঁ, বাহ, খুব ভালো। দেখো, অল্প করেই তোমাদের জন্য প্রশ্ন তুলে ধরা হয়েছে। আহ, তার মধ্যে কি, যে বিসর্গ সন্ধি কাকে বলে উদাহরণ সহ লেখো। ঠিক আছে, বিসর্গ সন্ধি কাকে বলে লিখবে এবং তার কয়েকটা উদাহরণ দেবে। তোমরা বিসর্গ সন্ধির 6টি নিয়ম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। হুম, সংক্ষেপে লিখবে। দেখবে তোমরা এই যখন বিসর্গ সন্ধির 6টা নিয়ম তোমরা শিখলে ভালো করে, কিন্তু তোমরা যখন নিজেরা সেই সূত্র পরপর হিসাবে যখন আলোচনা করবে, তখন তোমাদের এগুলো না আরো দৃঢ়ভাবে তোমাদের মাথায় থেকে যাবে, যে এই নিয়ম এই পরপর তোমাদের সব মাথায় থাকবে। ঠিক আছে, তো সেই জন্য তোমরা এই 6টা নিয়ম সম্পর্কে, মানে শেষের যে 7 নম্বর বলে যে নিয়মটা দেখানো হয়েছে, সেটা লেখার দরকার নেই। মূলত যে 6টা নিয়ম রয়েছে সেই সম্পর্কে, সেই 6টা নিয়ম সম্পর্কে তোমরা সংক্ষেপে নিজেদের মতো করে আলোচনা করবে। ঠিক আছে, যে সূত্র দেবে এবং তার কিছু উদাহরণ দেবে। ঠিক আছে, এরপরেও কিছু সন্ধি বিচ্ছেদ করার জন্য শব্দ দেওয়া হয়েছে, সেগুলিকে তোমরা নিজেরা বিচ্ছেদ করবে। সন্ধিগুলো রয়েছে সেগুলোকে বিচ্ছেদ করে আনবে, সেটা আমি দেখে নেব। ঠিক আছে, তো আশা করছি কারোর এটা বুঝতে অসুবিধে হয়নি, এবং আমি আরো একবার বলছি, যদি অসুবিধা হয় আমাকে আরো একবার করে বলবে তোমরা। ঠিক আছে, তো এখানে আমার ক্লাস শেষ করছি, এবং পরে আরো কিছু নতুন ব্যাকরণ বা পাঠ্য বই থেকেই তোমাদের কিছু আলোচনা নিয়ে আবার হাজির হব। ঠিক আছে, ধন্যবাদ।